শুরু করছি। শুভ সন্ধ্যা। সমাগত সুধী দর্শক শ্রোতা বন্ধু, প্রথমে সকলকে আজ শতবর্ষের সুধীর সন্ধ্যার এই অনুষ্ঠানে জানাই স্বাগত, সুস্বাগত। আমরা আমাদের যে শেষের রবি সৃজনী ধারায় আমরা করেছিলাম 12-9 তারিখে, তারপরে প্রায় 2 মাস হয়ে গেছে। আজ আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হলো। মাঝে একটি অনুষ্ঠান আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে করতে পারিনি, কিন্তু এর মধ্যে 2 মাসের মধ্যে আমরা অনেকগুলো উৎসব পেরিয়ে এসেছি। শারদ উৎসব, দীপাবলি, আত্মীয় দ্বিতীয়া, জগদ্ধাত্রী পুজো, ছটপুজো, এই বহু আমাদের যে উৎসব, সেই উৎসবটাকে আমরা পেরিয়ে এসেছি এবং যে আনন্দ উজানে আমরা উৎসবের দিনগুলো কাটিয়েছি। তারপরে আমাদের যে প্রথা এবং রীতি মেনে আমরা যে পরস্পরের সঙ্গে যে প্রীতি শুভেচ্ছার একটা আদান প্রদান করি, সেই সুযোগটা থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম। বঞ্চিত হয়েও বঞ্চিত নয়, যেহেতু আজ আপনারা এসেছেন আজকে এই মিলন সন্ধ্যার সন্ধিক্ষণে, আবার সকলকে জানাই আমাদের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই উৎসবের মেজাজের থেকেই আজকে আমরা শুরু করছি। আর যাকে নিয়ে আমাদের এই সন্ধ্যা অনুষ্ঠান, সেই প্রখ্যাত গীতিকার, সুরস্রষ্টা, গল্পকার, কবিও এক মরমী ব্যক্তিত্ব সলিল চৌধুরীকে তার শতবর্ষে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। সলিল চৌধুরীর কথা বলতে গেলে প্রথমেই বলি, তার আশা ছিল 19 নভেম্বর 1925 এবং চলে যাওয়া 5 সেপ্টেম্বর 1995। তার পিতা ছিলেন জ্ঞানময় চৌধুরী। সলিল চৌধুরীর জন্মটা হয়েছিল দক্ষিণ 24 পরগনা অঞ্চলের সুভাষগ্রাম, সোনারপুর, এই অঞ্চলটাতে। কিন্তু জন্মের ঠিক 3 মাস পরে উনি মায়ের সঙ্গে আসামের লতাবাড়ি চা বাগানে চলে যান, যেখানে ওনার পিতা জ্ঞানেন্দ্রময় চৌধুরী একজন লব্ধপ্রতিষ্ঠ চিকিৎসক হিসেবে ওখানে সুপ্রতিষ্ঠিত ছিলেন। এবং মাঝে মাঝে সাক্ষাৎকারে সলিল চৌধুরী বলতেন যে আমার জন্ম আসামে। আসলে উনি যখন বুঝতে শিখেছেন সেটা আসাম থেকেই শুরু। এবং সলিল চৌধুরীর পিতা জ্ঞানেন্দ্রময় চৌধুরী তিনি কিন্তু একজন চিকিৎসকের পাশাপাশি একজন সঙ্গীত প্রেমী ছিলেন। শুধু তাই না, উনি কিন্তু কিছু বাদ্যযন্ত্র, যেমন ক্যারিওনেট, অর্গ্যান, বেহালা, এগুলো বাজাতেন। এর পাশাপাশি সলিল চৌধুরী যে বাড়িতে বড় হয়েছে, এই আসামের লতাবাড়ি অঞ্চলটায়, সেইখানে ওনার পিতা বা ওদের বাড়িতে প্রচুর পাশ্চাত্য সঙ্গীতের রেকর্ড ছিল। সেই সব রেকর্ডগুলো উনি ছোটবেলায় ভীষণভাবে শুনেছেন, বুঝতে পারুন আর না পারুন, উনি শুনেছেন। তার কারণ ওনার পিতা ভোরবেলা উঠে সেই সব বেটোভেন, সিম্ফনি, মোজার্ট, সাপা, এইসব যেগুলো ছিল উনি শুনতেন। উনি একসময় বলছেন যে এগুলো শুনে শুনে আমার কখনো মনে হয়নি যে আমি কোনো বিদেশি সঙ্গীত শুনছি। উনি এগুলো শুনতে শুনতে একবার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। এবং তার মায়ের কাছে কিন্তু তার পড়াশোনা খুব অল্প বয়সে। আর খেলাধুলাটা ছিল আপনার চা বাগানের যে বস্তি, যেখানে সমস্ত শ্রমিকরা থাকতেন, বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষার, বিভিন্ন সংস্কৃতির যে মানুষেরা থাকতেন, ওনার কথা একটা মিনি ভারতবর্ষ। ওইখানেই ওনার খেলাধুলো, ওইখান থেকে ওনার বড় বড় মাদল, থামসা, বাঁশির সুর শোনা। এরপরে 6 বছর বয়সে
উনি চলে আসেন কলকাতা জ্যাঠামশাইয়ের বাড়িতে। আজ আপনারা যেখানে বসে এই অনুষ্ঠান শুনছেন, রামমোহন লাইব্রেরি হলের রায়া দেবনাথ সবার বিয়ে, সেখান থেকে মাত্র 100 গজ দূরে এই 21 নম্বর শুক্লা স্ট্রিটে উনি এসে উঠেছিলেন ওনার জ্যাঠামশাইয়ের বাড়িতে। সেখানে ওনার সঙ্গে তার দাদা নিখিল চৌধুরী, ডাকনাম ননী। তো উনিও সেই সময়কার একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক হিসেবে অত্যন্ত পরিচিত ছিলেন, প্রচুর তার সুনাম ছিল এবং তার একটা অর্কেস্ট্রা দল ছিল। সেই অর্কেস্ট্রার দলটির নাম ছিল মিলন পরিষদ। সেই মিলন পরিষদে যথারীতি সলিল চৌধুরীও জুড়ে গেলেন এবং সলিল চৌধুরী দাদার হাত ধরে উনি সলিল চৌধুরীর কথা একটা দিন বলা যায় যে উনি সহজাত শিল্পী, মানে জন্ম প্রতিভা নিয়ে জন্মেছিলেন। দাদার কাছে শিখছেন কি, বাড়িতে অর্গান বাজাতেন, সেটা মানে খেলতে খেলতে অর্গান বাজাতেন। এবং সেই সময় ওনার কথা অনুযায়ী ওনার পিতা একটা গান, তখনকার দিনের বাড়িতে মার্গ সঙ্গীত, পাশ্চাত্য সঙ্গীতে একটা কর করতে ছিল। তো ওনার পিতা এইসব গানগুলি তো সকালবেলা বাজাতেন, আর একটা বাংলা গান ভীষণ পছন্দের ছিল পিতার। সেটি সলিল চৌধুরী বলছে আমাকেও ভীষণভাবে গানটা ইনফ্লুয়েন্স করেছিল। কে মল্লিকের কণ্ঠে সেই গানটি ছিল, নীল আকাশে অসীম ছেয়ে ছড়িয়ে গেছে চাঁদের গায়ে। পরবর্তীকালে উনি বলছেন যে গানটা কে গেয়েছেন, মানে কার লেখা আমি জানতাম না। পরে একটি সাক্ষাৎকারে উনি জানতে পারেন যে এটি ডিএল রায়ের লেখা, এবং সেটি তিনি অর্গানে বাজিয়ে ফেলেছিলেন, বয়স তখন মাত্র 5। এরপর এইখানে যখন আসেন, ওনার পড়াশোনাটা কিন্তু এই আমার স্ট্রিটে ক্যালকাটা একাডেমি, সেখানে ওনার কিছুদিন পড়াশোনা করেন। এবং এই পড়াশোনার পরে পরবর্তীকালে উনি আরেকটা কথা আমাদের বলেছিলেন যে এই দলটি, এই অর্কেস্ট্রা দলটি সেই সময় নির্বাক ছবি হতো, সেই নির্বাক ছবিতে ওরা অংশগ্রহণ করতেন এবং তারপর তারা কি করতেন সেটা শুনবো। তার আগে যাতে পথ না হারিয়ে যায়, আমরা রেকর্ড একটি গান শুনে নেব। সলিল চৌধুরীর কথায় সুরে হেমন্ত মুখার্জির কণ্ঠে সেই বিখ্যাত গান পথ হারাবো বলেই আমি পথে নেমেছি। সেই গানটি আমরা আমাদের রেকর্ডে শোনাবো। এটি কলম্বিয়া কোম্পানি থেকে 1967 সালে প্রকাশিত হয়েছিল। তাহলে আমরা পথ না হারিয়ে পথ চলা শুরু করি আপনাদের সঙ্গে নিয়ে, অনুমতি নিয়ে আমাদের প্রথম গান। ধন্যবাদ। আমাদের কাছে যা রেকর্ড আছে 1967 কলম্বিয়া রেকর্ডের উপর নেই। নয়নে পাবো
গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগে ঘাটি ঘাটি তারে মিছে সেধেছি, সুখ হারাবো বলে সে গান সুরে কেটেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। গানটি শুনতে শুনতে আমরা যেন একটা স্মৃতি মেরুলতায় ভুগছি, পেছনের দিকে ফিরে যাচ্ছি, অতীতের দিকে ফিরে যাচ্ছি। তো এই যে বাড়িতে 21 নম্বর সুকের স্ট্রিটে, সেগুলো হচ্ছে পিয়ানো, সেতার, এসার, বেহালা, গিটার, বাঁশি, হারমোনিয়াম, তবলা, এসব ব্যাপারে উনি কিন্তু সেই অল্প বয়সে পারদর্শী হয়ে গেছিল। এবার প্রশ্ন হচ্ছে যে সেই অর্কেস্ট্রাটি যেটা ছিল, ওদের মিলন পরিষদ, তারা কি করতেন? সেই সময় কিন্তু মিলন পরিষদের একটা বিশাল নাম ছিল, তারা বিভিন্ন জায়গায় তাদের অর্কেস্ট্রা নিয়ে যেতেন। এবং সলিল চৌধুরীর কথায় উনি বলছেন যে সেই সময় ছায়া সিনেমা মানিকতলার কাছে যেটি আছে, সেখানে নির্বাক ছবি দেখানো হতো, ফ্র্যাঙ্কেনস্টাইন বা এইসব ধরনের। তো সেই সিনেমাগুলো যখন দেখানো হতো, ওরা বাদ্যযন্ত্র নিয়ে পেছনে থাকতেন এবং বলছেন ওই সিনেমা। তো এইটাতে ওনার একটা সঙ্গীত জীবনে ভীষণভাবে ওনাকে সমৃদ্ধ করে। আর এর পাশাপাশি উনি কিন্তু সেখানে, উনি সব যন্ত্র জানতেন, উনি কিন্তু এই সঙ্গীতের যে অর্কেস্ট্রা যখন কাজ করতো, উনি গিটার বাজাতেন, যদিও একজন প্রখ্যাত গিটার গায়ক আমাদের সঙ্গে রয়েছেন। তো এই গিটার বাজানোর কথা বলতে বলতে আবার একটু সুরে চলে যাই, কথা ছিল এলো সুর, সুরের রেশ ছড়িয়ে যাক দূর, বহু দূর। আর সেই সুর কে নিয়ে যেতে পারে? ভারতবর্ষতে একজনই তো আছেন সুসমৃদ্ধ, লতা মঙ্গেশকর। তো লতা মঙ্গেশকর, সলিল চৌধুরীর কথায় সুরের সেই গানটা আমাদের শোনাবো, অভূত গান, কি যে করি দূরে যেতে হবে। গানটি শুনুন, পরে আবার আসছে। দূরে যেতে
বোবা হয়ে মরি এত ভাষা লয়ে। কি যে করি বলো এত আশা লয়ে, বোবা হয়ে মরি এত ভাষা লয়ে। তোমার আমার এমনই খেলা দুপুরে দুজনে বেজানো ভেলা। তোমার আমার এমনই খেলা দুপুরে দুজনে বেজানো ভেলা। কখনো সহসা ভেবে মিলে কিছু ছোঁয়া যদি পাই, কি যে করি দূরে যেতে হয় তাই। সুরে সুরে কাছে যেতে চাই, কি যে করি, কি যে করি। আমাদের পরে ভাস্করতে করে নিই। সলিল চৌধুরী এত কিছু তো শিখেছিলেন এবং একটু বড় হয়ে উনি ওনার মামার বাড়ি সুয়ারগ্রামের কাছে চলে যান এবং সেখানে পিয়ালি নদী ছিল। সেই পিয়ালি নদী ভেজে যেত এবং যার ফলে সারা বছর ওখানে বন্যা হতো এবং বন্যাতে প্রচুর ক্ষয়ক্ষতি হতো, চাষাবাদ ইত্যাদি। তো তখন গ্রামের যে তরুণ দল যারা ছিলেন তারা এখন সেই ত্রাণ পৌঁছবার জন্য তারা সংঘবদ্ধ হয়ে ত্রাণ বিলি করতেন, অর্থ তুলতেন, সাহায্য নিতেন। তো সেই সময় একটা কথা উঠেছিল যে এই গানের সময় কোনো গান বাজানো যায় কিনা, গান গাওয়া যায় কিনা। তো সলিল চৌধুরীর জীবনের প্রথম গানটি যে লিখেছিলেন তার তুলাইন স্মৃতি থেকে বলেছেন, সেটি আপনাকে শোনাচ্ছি। এটি তার প্রথম গীত রচনা। দেশ ভেসেছে মানের জলে, ধান গিয়েছে মোড়ে, কেমনে বলিব বন্ধু প্রাণের কথা তোরে। এরপর একটু অন্য ধরনের অনুষ্ঠানে আপনাদের নিয়ে যাব। আমাদের যে অডিও ভিজুয়াল সিস্টেমটি রয়েছে সেখানে আমরা একটি ছোট ছোট কয়েকজনের বক্তব্য শোনাবো। আসলে সলিল চৌধুরীর সঙ্গে বলা এবং তার যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তিটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ধরা খুব মুশকিল। তাই তার সঙ্গে যারা কাজ করেছিলেন, তিনি যাদেরকে দিয়ে গান গাইয়েছিলেন, সুর দিয়েছিলেন, গান লিখেছিলেন, তাদের কথাটা একটু শুনে নিই আমরা। শোনা বলে আরো বেশি শুনতে ইচ্ছে করছে। কিন্তু প্রশ্ন আছে যে এখন যে ছেলের বয়স 5 বছর কি 6 বছর, সে তো সন্ধান শোনা নেই। কিন্তু তারা যে সন্ধান পছন্দ করছে এটা হচ্ছে সলিল চৌধুরী একজন বেশ ক্ষমতা সম্পন্ন একজন লেখক এবং সুরকার আমার জীবনে এসেছিল, যেটার জন্য আমার কিছু গান শাশ্বত হয়ে রইল। সে সলিলের গান বেশি পছন্দ করে। একটা 3 বছরের ছেলে, 5 বছরের ছেলে, মেয়ে, তারা ওইসব গান, দুরন্ত ঘূর্ণি, পাখি চলে পাখি চলে, এই সমস্ত গান, গানের বধূ, তারপর অবাক পৃথিবী, এই সব গান পছন্দ করছে। আর কিছু বাংলা গান করে, কিন্তু বেশি শরীরে গান।
এরপরে আমরা আশা ভোসলের একটি সাক্ষাৎকার শুনে নেব। पहली बात कहनी पड़ेगी कि बंगाल ने हमें बहुत अच्छे अच्छे म्यूजिक डायरेक्टर सिंगर बहुत अच्छे अच्छे दिए। हमने बंगाल से बहुत कुछ सीखा। जैसे आप आए, दादा बर्मन दादा आए, हेमंत दादा आए, और हमने बचपन में सुने थे गाने पंकज मलिक और रॉय बाबू के। हम बचपन से ये सब सुनते ही आए हैं और बंगाल में बहुत अच्छा म्यूजिक। जैसे आपका गाना मैंने गाया था पहला, आपको याद है? आपको याद होगा एकदम पहला गाना। हाय रे जान क्यों न जाए रे, क्या रखा है सीने में जलते आंसू पीने में। हाय रे आपका मैं आपको ये मैं आपको आप गाते थे, मैं आपको कॉपी करने की कोशिश करती थी। तो ऐसे मैंने हर म्यूजिक डायरेक्टर को कॉपी किया है। এরপরে আমরা শুনবো সবিতা চৌধুরী কণ্ঠে কিশোর কুমার সম্বন্ধে উনি বলছেন। কিশোর কুমার তো একটু খ্যাপার ধরনের লোক ছিলেন, রসিক লোক ছিলেন। তো তার কথা শুনবো আমরা সলিল পত্নী সবিতা চৌধুরী কণ্ঠে। কিশোরদা ফোনে বলেন, শরীদা কি শক্ত গান টান বানিয়েছো নাকি? আমি কিন্তু যাব না, আমি জানো স্বপ্ন দেখেছি। আমি কি স্বপ্ন দেখেছিস তুই? ও জিজ্ঞেস করলো। না আমি স্বপ্ন দেখেছি তুমি আমার পেছনে ছুটছো, কিশোর কিশোর চলে আয়। না আমি শক্ত গান বানাইনি, আমি খুব সোজা গান বানিয়েছি। আর আমি ছুটে চলে যাচ্ছি। না শরীরদা তুমি কখনো সোজা গান বানাতে পারো না, আর তুমি যা শক্ত গান বানিয়েছো আমি গাইতে পারবো না। এই স্বপ্ন দেখেছি। তাহলে সত্যি কথাটা কি? ওই তারপরে এসে ওই গুজর যায় দিনটাও শুনলো, খাটের উপর বসে উনি হারমোন বাজিয়ে শোনাচ্ছেন। গুজরে যায় দিন 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 কে হার পর গিন 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 যে এখানে এলো। কিশোরদা করলো কি, ধবাস করে দিওয়ানের উনি বাইরে ছিলেন, হারমোন ধবাস করে নিচে বসে পড়লো মেঝেতে। বসে বললো, এই তো আমি তোমাকে বলেছি না যে তুমি আমায় শক্ত শক্ত সব গান দেবে, আমি গাইতে পারবো না। আমি নিচে মাটিতে বসে গান শিখবো, তুমি গাও, তারপরে আমি সবিতার কাছে শিখে নেবো। তুমি আমাকে শিখিয়ে দাও, তারপরে আমি সবিতার কাছে রপ্ত করে নেবো। এই কিশোরদা। আমরা যেগুলো অডিও ভিজুয়ালে আপনাদের শোনালাম, এরপরে আমরা একবার গানের দিকে চলে যাই। এরপরের গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন। অত্যন্ত জনপ্রিয় একটি গান, আমাদের অল্প বয়সে আমরা শুনেছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন। কলম্বিয়া থেকে এই রেকর্ডটি বেরিয়েছিল 1953 সালে। গানটি হচ্ছে উজ্জ্বল এক ঝাঁক পায়রা। বিমল বসু।
শ্রোতা আমাদের খুব বেশি নয়, কিন্তু প্রতিটি শ্রোতাই আমাদের মধ্যে আছেন। আমরা জানতে পারছি না আমাদের অনুষ্ঠানটি আপনারা কেমন ভাবে উপভোগ করছেন। যদি এটা ভালো লাগে তাহলে আপনাদের সঙ্গে আমাদের মেলবন্ধনটা একটু দৃঢ় হয়, আর সেই দৃঢ়টা করবো আরেকটি গানের মাধ্যমে। সুরে তো সব থেকে বেশি প্রেম বন্ধন, মেলবন্ধন যাই বলি সবকিছু সুরের মধ্যে দিয়ে হয়। আবার সেই লতা মঙ্গেশকরকে নিয়ে আপনাদের সামনে আসছি। এবারে গানটি যে ও বাঁশি হায়, আমরা ছোটবেলায় খুব শুনতাম বিশ্বকর্মা পুজোর পরে, এবং যখন সত্যি কথা বলতে কি তখন আমাদের ঘুরি ওড়াতাম এবং দেখতাম যে পাড়ার দুর্গাপুজোতে মনে বাজছে এই গানটা, কিন্তু আমাদের মনে পড়ে থাকতো ঘুরিতে, আর সুরটা থেকে গেছে কানে আজও মনে এই বয়সে। তাই শুনুন ও বাঁশি হায় লতা মঙ্গেশকর। এই রেকর্ডটি বেরিয়েছিল কলম্বিয়া থেকে 1960 সালে। Thank you.
এরপরে এই গানগুলো যখন শুনছি আমরা স্বাভাবিকভাবে আমরা অতীতের দিকে যেন পা বাড়াচ্ছি। বর্তমানটা ভবিষ্যৎ অজানা, কিন্তু অতীতটা জানা। তো সেই অতীতটা ধরে সলিল চৌধুরী হাত ধরে চলতে চলতে যেন শুনতে পেলাম উনি বলছেন যে অভিযুক্ত কমিউনিস্ট পার্টি যেটা ছিল তার গণনাট্য সঙ্গে সাংস্কৃতিক সঙ্গে অত্যন্ত জড়িত ছিল সেই সময়টা। তা এই দলের সদস্য হিসাবে তিনি প্রায় 100 গান রচনা করেছিলেন, এবং আজকে আপনারা যারা কোরাস বা সমবেত গান দেখছেন ওনার হাত ধরেই এই প্রচলনটা ঘটেছিল। তো যিনি এত গান লিখেছেন, গানের সুর দিয়েছেন, এত শিল্পীদের দিয়ে, এত বহু মানে পুরোনো দিনের যে গান আমরা শুনি, এত শ্রুতিমধুর সঙ্গীত আমাদের উনি দিয়েছেন, তো সেই সলিলের গানটা আমরা কেন শুনবো না? আজকে যখন সুযোগ পেয়েছি সলিলের গানটা একবার শুনে নিই আমরা অডিও ভিজুয়ালে। ভালোবাসা কিছু আঘাত
এই লোগো পৃথিবীর গাড়িটা থামাও এই লোগো পৃথিবীর গাড়িটা থামাও এই লোগো পৃথিবীর গাড়িটা থামাও আমরা সলিল চৌধুরীর গান তো শুনলাম, সুরের ঝর্ণাধারায় উনি একটা ঝড় তুলে দিলেন, তাই আমরাও এবার আপনাদের একটি ঝড়ের গান শোনাবো। এটিও আপনারা শুনবেন সলিল চৌধুরীর কথায় সুরে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। গানটি শুনতে থাকুন। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সবন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সবন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন আমি দুর্বার স্রোতে ভাসলাম করি অজানায় নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা ধরা পাতা যদি আবার কখনো ডাকো সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো যদি ডাকো যদি ডাকো ধরা পাতা যদি আবার কখনো ডাকো সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো যদি ডাকো যদি ডাকো আমি আবার কাঁদবো হাসবো এই জীবন জোয়ারে ভাসবো আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা এই গানটি পড়ে আমরা আরো একটি গানে চলে যাব। এটি দ্বৈত কণ্ঠে, সবিতা চৌধুরী ও শ্যামল মিত্র দ্বৈত কণ্ঠে। গানটি HMV থেকে 1964 সালে বেরিয়েছিল। এই গানটি হচ্ছে ডেকোনা মোড়ে ডেকোনা, ডেকোনা মোড়ে ডেকোনা। এই গানটি শুনবো, তারপরে আসবো আবার কথা।
যায়নি ভোরে দেখো না মোরে, দেখো না ভোর, দেখো নয়ন করে দেখো নয়ন করে daga daga ni daga 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 ni daga ni daga 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 ni daga daga dekho na more জানি না কখন মন তরে এমনি হারানো অন্তরে জানি না কখন কোন মন করে হারানো অন্তরে অন্তর বিনা কখনো জানি না সুরের সাধনা হারানো সুরে দেখো না মরে দেখো না গোয়া দেখো না মন করে দেখো না মন করে মোর জীবন তরণী কাবেরী কত গায় জীবন তরণী কাবেরী কত গায় এখনো যায়নি ভোরে দেখো না মোরে দেখো না মোরে দেখো না মোরে এরপরে এতক্ষণ ধরে আপনাদেরকে নিয়ে যাচ্ছিলাম সলিল চৌধুরীর সঙ্গে। তো সলিল চৌধুরীর সঙ্গে যেতে যেতে আমরা একটু পিছিয়ে গেছি, বেশ পিছিয়ে গেছি, মানে অন্তত আমার জন্মের আগে তো বটে। তো সেটা ছিল 1943 সাল। বাংলার বুকে এক প্রবল দুর্ভিক্ষ ঘটে যায়, যেটি ছিল ম্যান মেড বা মানুষের তৈরি। 1943 সালে বাংলায় যে দুর্ভিক্ষ হয় সেটা তাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। হাজার হাজার মানুষ গ্রাম থেকে শহরে চলে আসছে, ক্যান্দাও ক্যান্দাও বলে কাতর স্বরে দৌড়ে দৌড়ে কেঁদে বেড়াচ্ছে। গ্রামে গ্রামে শহরে শত শত অনাহারপৃষ্ট মৃত দেহ পড়ে রয়েছে, শিশু থেকে বৃদ্ধ। সেই অসহনীয় হৃদয় বিদারক দৃশ্য সমগ্র ভারতব্যাপী বুদ্ধিজীবীদের একত্রিত করেছিল। সমগ্র বুদ্ধিজীবীরা একত্রিত হয়ে এর তীব্র প্রতিবাদ করে। পরবর্তীতে সলিল চৌধুরী দেখেছেন হিন্দু মুসলমানের দাঙ্গা এবং এই ব্যবস্থা, তার পাশাপাশি দেখেছেন অরাজকতা। একটা ভয়ঙ্কর সময় তিনি দেখেছেন। তার সংবেদনশীল মন এতে ভীষণভাবে নাড়া খেয়েছিল, একটা ভীষণভাবে ধাক্কা খেয়েছিল। শুধু তিনি নয়, সেই সময় যারা বুদ্ধিজীবী ছিলেন, সাহিত্যপ্রেমী ছিলেন, বিভিন্ন বুদ্ধিজীবীরা তারাও কিন্তু এটা তীব্রভাবে যেমন প্রতিবাদ করেন। ঠিক তারপরে 1946 সালে তখন একটা শান্তি আন্দোলন চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়টায়। তো এই শান্তির আন্দোলনে গণ শান্তি যে আন্দোলন, তাতে বিভিন্ন রকম শান্তির গান লেখা হতো এবং সেই সময় সলিল চৌধুরীও কিন্তু এটি শান্তির গান রচনা করেন। কয়েকটি গানের মধ্যে একটি তো বিশেষভাবে মানে উল্লেখযোগ্য, তার সাক্ষাৎকারে শুনেছি, যে গানটি সেই সময় বিশ্বের শ্রেষ্ঠ শান্তি সঙ্গীত হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এ তথ্য আমরা অনেকে জানি না। সলিল চৌধুরীর যে অতীত, সেই অতীতে কিন্তু এগুলো রয়ে গেছে। সেগুলোকে খুঁজে বার করাটাই আমাদের কাজ। আমরা আপনাদেরকে নিয়ে সেই কাজ করার চেষ্টা করছি। আবার এই যে অতীতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, কষ্টের কথা বলছি, এই সলিল চৌধুরীর সঙ্গে যারা সেই সময় গান গেয়েছেন, যেসব শিল্পীরা, যন্ত্রসঙ্গীত যারা ছিলেন, বাদ্যযন্ত্রে যারা ছিলেন, তারা আজকে প্রায় কেউ নেই। তো সেগুলো সব ইতিহাস হয়ে গেছে।
আবার আমাদের জীবনও আপনারা দেখবেন কখনো কখনো ইতিহাস জীবন্ত হয়ে যায়, তখন আমরা বলি জীবন্ত ইতিহাস। সেই ইতিহাসের সাক্ষী হিসাবে আমরা একজনকে আমাদের মধ্যে পেয়েছি, তার সঙ্গে পরিচয় করিয়ে দেব, যিনি সলিল চৌধুরীর সঙ্গে তো বটেই, এবং এখানকার বাংলার যত শিল্পী ছিলেন, বম্বের যত শিল্পী ছিলেন, তাদের সঙ্গে উনি গিটার বাদনে অংশগ্রহণ করেছিলেন। তো তার যে লিস্ট আমি পেয়েছি, সেই লিস্টটা পড়তে গেলে বেশ সময় লাগবে, তবু আমি চট করে বলে দিই, পণ্ডিত স্বপন সেন আজকে আমাদের মধ্যে আছেন, তাকে আমি মঞ্চে ডেকে নেব। একটু অপেক্ষা করো, কারণ তোমার গুণাবলীগুলো আগে একটু বলে দিই। আচ্ছা, চলে এসো। যাকে দেখছেন পণ্ডিত স্বপন সেন, আমারই মতো উচ্চতায়, কিন্তু উচ্চতায় উনি আমার থেকে আরো অনেক বেশি, অনেক উপরে। আমি তাকে কর্নিশ করি। এবং উনি যে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকা ও ইউরোপে, পশ্চিমবঙ্গ সঙ্গীত সম্মান, লাইফ টাইম অ্যাওয়ার্ড, বহু বঙ্গ গুণীজন সম্মান, তথ্যচিত্র সম্মান, হ্যাঁ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড বাদিয়েছেন লতা, আশা, কিশোর, রফি, মান্না, হেমন্ত, আরটি, সলিল, উত্তম, সত্যজিৎ, গোলাম, রবিশঙ্কর, জগজিৎ পণ্ডিত উপাধি লাভ করেছেন, এবং একটা গরিবদের স্কুলও তিনি চালাচ্ছেন। টিভিতে প্রায় 4,000 বার মান্নার সঙ্গে, 2,000 বার ভূপেন হাজারিকার সঙ্গে বাজিয়েছেন, 2,000 উনি সরাসরি মহারাজও বাজিয়েছেন। তো আপনারা যখন সামনে আছেন আর উনি যখন মঞ্চে আছেন, আমি কিন্তু একটা সুযোগ নিচ্ছি, সামনের জন্য আমি যদি গান গাইতে পারি তাহলে ওনাকে আমার সঙ্গে নিয়ে নিই। আপনারা সাথে আছেন তো? এইরকম একটা সুযোগ আমরা পেয়েছি পণ্ডিত স্বপন সেনকে আমাদের মধ্যে। আমি স্বপনদাকে বলবো যে তার যে স্মৃতি সলিল চৌধুরীর সঙ্গে, সেটা একটু স্বল্প পরিসরে, হ্যাঁ সেই অভিজ্ঞতাটা উনি আমাদের শোনাবেন। আমরা পণ্ডিত স্বপন সেনের কাছ থেকে শুনে নিই সলিল চৌধুরীর কথা, একটু স্বল্প পরিসরে শুনে নিয়ে উনি আবার আপনাদের গিটার বাদনটা শোনাবেন। নমস্কার। আজকে আমি ভীষণ আনন্দ পেলাম যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি আসতে পেরে। সত্যি কথা, আমি জীবনটা আমি ভাবিনি ঈশ্বর আমাকে এইখানে পৌঁছে দেবে। আমি সলিল চৌধুরী, উনি তো ঠিক মানুষ বলি না, ওনাকে আমি মহামানুষ। কোন একটা ঈশ্বরের নির্দেশে আমি ওনার পায়ে গিয়ে পড়লাম এবং আমার সঙ্গীত জীবন একদম পাল্টে গেল। বিশ্বাস করুন, আমি খেলার ছলে গিটারটা শুরু করেছিলাম। ভারতবর্ষের কোন শিল্পী আমি পাইনি, এটা আমার বিরাট সৌভাগ্য। লতা, আশা, কিশোর, রফি, সন্ধ্যা, মান্না, হেমন্ত, দেখবেন যখনই দিদি ওয়ানে আসছে, দেখবেন স্বপন সেন অনেকদিন আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেও দেখতে পাবেন আপনারা। আর দিবকন, সলিল চৌধুরী, সবচেয়ে বড় কথা উত্তম কুমারের সঙ্গে আমি 3টে বইতে অভিনয় করেছি। সোনার খাঁচা, এবং সলিলদার কাছে আমি যখন গেলাম, আমি প্রথমে আমার ধারণা ছিল বোধহয় আমি অনেকটাই জেনে গেছি, কিন্তু যখন সলিলদা হারমোনিয়াম নিয়ে আমাকে কোর্স দিল, বুঝলে তো
তখন আমার মাথাটা কিরকম যেন ঘুরিয়ে গেল। ইন্ডিয়ান ল্যাবরেটরি স্টুডিওতে টালিগঞ্জে তখন রেগুলার রেকর্ডিং, রেগুলার সুনীলদা যুক্ত, নচিকেতা ঘোষ, হেমন্ত মুখোপাধ্যায়, কে নয়। আমি সুনীলদার কাছে গিয়ে আমার মনে হচ্ছে সাটাকে রে লাগছে কেন, রেটাকে গা লাগছে কেন, আমি নোটেশন করছি সঙ্গে সঙ্গে। কিন্তু ফেরার সময় আমি সুনীলদাকে বললাম, দাদা একটু হেল্প করবেন, আমার শরীরটা কেন খারাপ লাগছে। বলে কেন? বলে আপনার নোটেশন যখন করলাম নর্মাল সাটাকে রে লাগছে কেন, রেটাকে মা লাগছে কেন। তখন উনি আমাকে একটা কর্ডের হারমোনি কিছু বললেন, আমার বাড়িতে আছে। আমি কিছুদিন ওনার সঙ্গে আমি শিখলাম, তখন জানতে পারলাম এমন একটা কর্ড দিয়ে উনি করছেন, ওই সুরটাই অন্যরকম লাগছে পরে পরে। তখন আমি সেই পায়ে শুয়ে পড়েছিলাম এবং সেই থেকে আমি কিছু মানুষকে মাথায় রেখেছি, সলিল চৌধুরী, সত্যজিৎ রায়, যাদের সঙ্গে আমি পেয়েছি উত্তম কুমার, মান্না দে, হেমন্ত মুখার্জি, আর.ডি. বর্মন। তবে সলিলদার সম্বন্ধে কথা বলতে শেষ তো হবে না, খুব কমেতেই আমি বলছি যে ভারত কেন পৃথিবী বিখ্যাত কিছু শিল্পী আমায় 2-3 জন বলেছেন। আমি যখন লতা মঙ্গেশকরের সঙ্গে বাজালাম তখন লতা মঙ্গেশকর বললে, বা ভাই ইন্ডোর স্টেডিয়ামে, মানে দিদি আপনি তো গানের সরস্বতী। বলে না, ঠিক আছে ভাই, আমি চেষ্টা করব, তুমি কার কার সঙ্গে বাজাবো? আমি সলিল চৌধুরী, হেমন্ত মুখার্জি, মান্না দে, সন্ধ্যা মুখার্জি। বলে তুমি যে প্রথমে নাম কাটা করেছো সলিলদা, ওইটাই তোমার জীবনের শিক্ষা গুরু, ওইখান থেকে তুমি শেষে পৌঁছে যাবে। এবার নেক্সট মানুষের কথা বলবো, মান্না দে। ওরে বাবা, মানে আমার খুব ভয় লাগতো মান্না দের সঙ্গে বাজানোর সময়, কিন্তু মান্না দে আমায় বললো, তখন আমি রোজ রিওয়াজটা না করলে আমি কিছুই করবো না, ওইটা আমি ঈশ্বর পুজো। কিন্তু যখন সলিল বাবুর গান থাকে রেকর্ডিং, তখন রেওয়াজটা আমি ডবল করি, 2 বার করে যাই। কেন দাদা? বলে উনি এমন কি থেকে কি যাবে, এই কথা বলছেন। বলে হ্যাঁ, আমি 2 বার করে রেওয়াজ করে যাই এবং সলিল চৌধুরীর যে কোনো গান আমি চ্যালেঞ্জ করে গেয়েছি। উনি ভগবানের বরপুত্র। এবং যে মানুষের কথাটা বলবো, হেমন্ত মুখোপাধ্যায়, ওনার হাত ধরেই আমি সঙ্গীত জীবনে এসেছি। হেমন্ত মুখার্জি বললো আমায়, মানে দাদা আপনি গাড়ি করে যেতাম তখন বর্ধমান, দুর্গাপুর, আপনি কোন এক গান বধু, রানার চলেছে, পালকি, এইসব গান আপনি 8টা অন্তরা 9টা অন্তরা কি করে, মানে আমার চেয়েও ক্রেডিট যাকে দেবার তাকে দাও পাই। আমি কেন দাদা, কাকে? বললে সলিল চৌধুরী না পৃথিবীতে এলে হেমন্ত মুখোপাধ্যায় কমপ্লিট হতো না। আপনারা একটু সলিল চৌধুরীর জন্য একটু জোরে হাততালি দেবেন। এই কথা শুনে আমি হেমন্ত মুখার্জির পায়ে হাত দিলাম। বলে হ্যাঁ ভাই, তুমি রানার চলেছে, কোনোয় গাড়বধূ, পুরো নোটেশনটা তুমি রোজ ফলো করবে। নো সলিল চৌধুরী, নো হেমন্ত মুখার্জি। এবার সলিলদার একটা দুটো গুণ বলবো, আমি কাছ থেকে দেখেছি। সলিলদার তো কিরকম প্রতিভা আমার বলার দরকার নেই, পৃথিবী জানে, এক কথা হয়ে যাবে। কিন্তু মানে অবিশ্বাস্য দুটো পয়েন্ট বলবো, যে একটা মানুষ, অনেক মানুষ আমি দেখেছি ভারতবর্ষে হিমালয়ের মতো,
আকাশ ছুঁয়েছে মাটির কাছাকাছি, কিন্তু সবাই দেখেছে আকাশই ছুঁয়েছে, কিন্তু মাটির কাছাকাছি খুব কম মানুষকেই আমি দেখেছি। তার মধ্যে আমি সলিল চৌধুরীর নাম আমি বলব। এত সিম্পল হতে পারে, উনি পুরোটা আপনারই কথাটা শুনলেন, যেন কিছু জানে না করে। আমি মিউজিকটা বলুন দাদা এইখানটা এই করবেন, মা ভেরি গুড স্বপন। তারপর উনি যেটা করে দেখালো আমাকে, আমি বললাম এটা চেঞ্জ হবে না, আপনারটাই সর্বশ্রেষ্ঠ। এই সিম্পল সাধারণ মানুষকে আমি সবাইকে বলবো যেন মাথাটা নিচু করেই থাকা উচিত। ঈশ্বরই শেষ কথা। এবং শেষ করব যে শ্রেষ্ঠ পয়েন্ট, যতই টাকা করো, যতই গুণ করো, যতই বিরাট পোস্টে জব করো কি ব্যবসাটা করো, প্রথম কিন্তু আগে মানুষ হতে হবে। আগে মানুষ, তারপরে শিল্পী। সলিলদাকে আমি দুবার আমি ট্রাই করেছি, একটি জুনিয়র সুরকারকে নিয়ে গেলাম, দাদা এই শুট করেছে একটা গান, দুটো আপনি 10 তারিখে সকাল 10টা থেকে ওনারই স্টুডিও সাউন্ডে বেহালায়, বলে আমি পৌঁছে যাবো। বলে না না আপনারা যেতে হবে না, আপনি আসে। বলে আমি বিশ্বাস করবেন না, আপনারা দুপুর 12টা থেকে বিকেল 4টে অব্দি উনি ছিলেন, উনি সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছেন, এই কর ওই কর। এই মানুষটাকে হেল্প করে দিল। আরেকটি কথা বলবো, যে একটি অনুষ্ঠানে ওনাকে আমি সম্বোধনা দিতে চেয়েছিলাম, যে পয়সা কম দাদা যদি যান গাড়ি করে। ও একদম 6টার মধ্যেই পৌঁছে গেল। 8টার সময় হলো একটা ছোট খামটা দেখি যাওয়ার সময় ফেরত দিয়ে চলে গেল, কোনো টাকা না নিয়ে। এই জন্যে আমি ভারতবর্ষে সলিল চৌধুরীর মতন একজন প্রতিভা জন্মগ্রহণ করেছে। আমি একটি কি দুটি গান আপনাদের একটু শুনিয়ে ধন্য হব। এটা আমার বিরাট প্রাপ্তি। ওনার হাত ধরেই আমি লতা মঙ্গেশকরের কাছে গেছিলাম, তারপরে হেমন্ত মুখার্জি। আর এই ডান দিকে উৎপল এত সুন্দর বলছে, অসাধারণ গায়ক। এবং সঞ্জিত মিত্র যে রক্ত দিয়ে এইভাবে করেছে, যার 1 মাস 2 মাস আগে অনেক মানসিক কষ্ট আমি জানি। এবং আপনাদের মতন যে কজন গুণী মানুষ আছে, আমি ছোট্ট করে দুটো গান আপনারা আমার সঙ্গে একটু কণ্ঠ দেবেন। হ্যাঁ, একটু কিছু বলুন। আপনারা তো শুনলেন স্বপনদার কথা, তার জীবনের কথা। এবং আরেকটু ছোট্ট সূত্র দিয়ে দিই স্বপনদার সম্বন্ধে। যারা ডিডি বাংলা দেখেন, এখনো দেখায় সোমবার থেকে শুক্রবার 12টা 2 মিনিট থেকে 1টা পর্যন্ত, অন্তত আমার দেখার সৌভাগ্য হয়েছে। তখন ডিডি বাংলা তাদের পুরোনো আর্কাইভ থেকে পুরোনো দিনের শিল্পীদের গান শোনা, কখনো মানালে কখনো মানবেন্দ্র। তো সেখানে কিন্তু স্বপনদাকে তরুণ বয়সে আপনারা দেখতে পাবেন গিটার নিয়ে বসে আছেন। আরো একটি জায়গায় যদি দেখতে চান, ইউটিউবে ভিভাসা বাড়িতে হেমন্ত মুখোপাধ্যায় এসছেন, সমস্ত যন্ত্রপাতির শিল্পীরা রয়েছেন, সেখানেও স্বপনদা রয়েছেন। সেটা একটা অসাধারণ সাক্ষাৎকার পর্ব, আলোচনা পর্ব বলবো। সেখানেও আপনারা আমাদের এই স্বপনদাকে দেখতে পাবেন, তরুণ স্বপনদা। সেই তরুণের স্বপ্নটাকে উনি বয়ে নিয়ে চলেছেন। তো আমরা আমাদের লাইব্রেরির পক্ষ থেকে তার হাতে কিছু স্মারক উপহার তুলে দেব। আমাদের অত্যন্ত বর্ষিয়ান একজন সভ্য সত্যব্রত চ্যাটার্জি মহাশয়কে বলবো এই স্মারকটি স্বপন সেনের হাতে তুলে দিই। এখান থেকে
এটা আমার সৌভাগ্য যে এত বয়স্ক একজন সুন্দর মানুষ এর হাত থেকে আমি, আপনারা একটু এনার জন্য একটু উঠে দাঁড়িয়ে একটুখানি ওনাকে একটু সম্মান। এই স্মৃতিটা আমার কাছে চিরকাল চিরস্মরণীয় হবে। বন্ধুরা, তোমার কথাও শুনলাম, স্মারক উপহার তোমার দিলাম। তোমার হাতে যে স্মারক উপহারটা আমরা তুলে দিলাম, তার লেখাটা আমাদের যারা শ্রোতা রয়েছেন তাদের কাছে তো দেখানো যাচ্ছে না। তার ওখানে কি লেখা আছে আপনাদের একটু শুনিয়ে দিই। সলিল চৌধুরী জন্ম শতবর্ষে ওর স্নেহধন্য বিশিষ্ট গিটার শিল্পী পণ্ডিত স্বপন সেনকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। আমরা শিল্পীর দীর্ঘায়ু কামনা করি। রামমোহন লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুম, কলকাতা, 10ই অক্টোবর 2025। তারিখটা কিন্তু আমাদের বাতিল হওয়ার অনুষ্ঠানের দিনের তারিখ আজকে আমরা তুলে দিতে পেরেছি। আমরা ধন্য। আমাদের স্বাদ অনেক সার্থক, আর এই স্বাদ আর সার্থটি আমরা আমাদের ভালোবাসা প্রীতি শুভেচ্ছা দিয়ে বলে চাই। আশা করি আপনারা এরপরে আরেকটু সুরের জগতে চলে যাবেন স্বপনদার কাছে। তার আগে এই লাইব্রেরির সম্পাদক সঞ্জিত মিত্রকে আমি অনুরোধ করব আরেকটি ছোট্ট অনুষ্ঠান করব। আমি স্বপনদাকে অনুরোধ করবো একটা, আমরা আমাদের এই লাইব্রেরির একটি প্রকাশিত বই রবীন্দ্রনাথ এবং রামমোহন লাইব্রেরি, এইটা আমরা দ্বিতীয় সংস্করণটা তোমার হাত দিয়ে ওপেন করতে চাই, প্রকাশ করতে চাই। আর সেইটা আমি অনুরোধ করবো তোমাকে একটু এটা ওপেন করতে। অসাধারণ মুহূর্ত। আমরা স্বপনদাকে দিয়ে যে পুস্তকটি আজকে আমরা প্রকাশ করার সুযোগ পেলাম, এমন একজন গুণী মানুষের হাত দিয়ে আমাদের এই পুস্তক প্রকাশিত হলো, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। স্বপনদা, তোমার কাছে এবার গিটারের পর্বটা এবং কোন পরিপ্রেক্ষিতে বাজিয়েছি একটু ছোট্ট পরিসরে আমাদের শুনিয়ে দাও। নমস্কার, আমি সলিল আমায় ফোন করলেন, বললে যে 3 দিন রিহার্সাল আছে এবং 3-4টে প্রোগ্রাম আছে, তার সঙ্গে এলেই জানতে পারবে। আমি রিহার্সালে চলে গেলাম HMD, ওটা গ্র্যান্ড হোটেলে রিহার্সাল হয়েছিল। গিয়ে চমকে গেলাম, একদম পাশে আমি গিটার নিয়ে বসে রয়েছি, আর এইখানে বসে রয়েছে গানের সরস্বতী লতা মঙ্গেশকর, আর এইখানে সলিল চৌধুরী। ওই গানটি আমি সমস্ত মিউজিকগুলো ইন্ডোর স্টেডিয়ামে বাজিয়েছিলাম এবং লতা মঙ্গেশকর আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়েছেন। সেই অসাধারণ গান আপনারা সবাই আস্তে আস্তে আমার সঙ্গে কণ্ঠ দেবেন।
যারে উড়ে যা, লতা মঙ্গেশকরের যারে উড়ে যারে পাখি। এরপরে রিদিম দিতে বললেন সলিল দাস। এই গান 10 বছর নয়, 20 নয়, 30-40 বছর আগেকার গান, 50 বছর। এখনো মনে হচ্ছে যেন এইসব সুর মানে কোনোদিন পুরনো হবে না। এবার শেষ করব একটি ছোট্ট গান দিয়ে, যেটা হেমন্ত মুখার্জি আমার বলে গেছেন। আমি সলিলদার সুরে হেমন্ত মুখার্জি গাইলেন, সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেল। আমি হেমন্ত তাকে শুনিয়েছিলাম এবং সলিলদা বললে, খুব জীবন্ত তুই এই গানটা সব জায়গায় যেখানে ভালো শ্রোতা পাবি। দিতাম দিতাম বলে মাধবী গান তোলে।
আপনারা সবাই আমার সঙ্গে গাইবেন। উৎপল অসাধারণ সিঙ্গার। চলো। এই গান মানে এমন সময় হেমন্ত মুখার্জি গাইলেন এবং সলিলদা সুর দিল, পরবর্তীকালে আমি যুক্ত হয়ে অনেক অনুষ্ঠানে বাজিয়েছি হেমন্ত দার সঙ্গে। 1 2 3 4 সবাই বাহ। গুড় গুড় করে মুন্ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব ডাকে কোমর বেঁধে আয়। 1 2 আবার 1 2 3 4 সবাই গীতান গীতান বলবে হাততালি দিয়ে বাহ। লাস্টে বাড়িয়ে দিতে হবে। বর্গিরা সপ্তাহে কোমর বেঁধে আয় রে আয়, আয় রে আয় রে আয়, আয় রে আমার একটা মনেই আছে হেমন্ত মুখার্জি আমি বাড়লাম এবং অডিয়েন্স অর্ধেক অডিয়েন্স রবীন্দ্র সদনে উঠে এসেছিল, সেই 1977 হবে বোধহয়, এসে একদম কণ্ঠ দিল এবং তোলপাড় হয়ে গেল। আমি এই অনুষ্ঠান শেষ করলাম। আপনারা আবার একটু জোরে সঞ্জিত মিত্রর জন্যে এবং এই ক্লাবের জন্যে এবং সবার ওপর সলিল চৌধুরীকে মাথায় রেখে একটু জোরে করতালি দেবেন। নমস্কার নমস্কার নমস্কার। একটু আগে আপনাদের বলেছিলাম ইতিহাস যখন জীবন্ত হয়, সেই জীবন্ত ইতিহাস কি করতে পারে বর্তমানে দাঁড়িয়ে, সেটা আমরা দেখলাম স্বপন সেনের হাত দিয়ে। স্বপন সেনের অনুষ্ঠান শুনে
এবং এই যে কিছুটা সময় আমরা একটা জীবন্ত ইতিহাসের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরলাম, এটির মধ্যে দিয়ে আমাদের দৃঢ় বিশ্বাস আজকে এই অনুষ্ঠানে তো এই অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের মনে থাকবে অনেক দিন। আগামী দিন যখন আসবো এইরকম অনুষ্ঠান নিয়ে আসবো। এবং আমাদের এত সৌভাগ্য, স্বপনদাকে বলছিলাম তুমি একা যাবে না এবং একা আসতেও পারবে না, তোমাকে সস্ত্রীক আসতে হবে। উনি সস্ত্রীক আমাদের এখানে এসেছেন এবং তার মূল্যবান সময় অমূল্যে আমাদের দিয়েছেন, তার অনুষ্ঠান শুনিয়েছেন। শ্রীমতী অপর্ণা সেন তার সঙ্গে এসেছেন। আমরা বৌদির হাতেও আমাদের সামান্য কিছু স্মারক উপহার তুলে দেব। ছবি তুলবেন? হ্যাঁ, একটা ছবি সেশন চলছে। যাদের ছবি আপনারা তুললেন, মানে আমাদের স্বপন সেন এবং অপর্ণা সেনের ছবি, একটা ছোট্ট কথা আমার মাথায় এলো, আমি শুনেছি, বলে ফেলবো কি? আপনারা অনুমতি না দিলে বলবো না, আর স্বপনদা বলছে বলে ফেলো। অনুমতি দিয়েছেন? এই হলে কিছুদিন আগে 50 বছরের বিবাহ বার্ষিকী করেছেন। আমরা মিস করলাম, আপনারা কেন? আমি তো মিস করেছি। তবে আমার বাড়ির কাছে উনি থাকেন, তো আমি গিয়ে ঠিক খাওয়াটা আদায় করে আনি। একটা সুন্দর সন্ধ্যা কাটছে আমাদের। হ্যাঁ, আমাদের একটা অনুষ্ঠানের ইচ্ছা আছে। এবার গানের দিকে চলে যাই। এর পরের গান শৈল চৌধুরীর কথায় সুরের মুকেশ মাথুরের গান মন মাতাল সাঁঝ সকাল। এই চিমনি থেকে 1968 সালে এই রেকর্ডটি বেরিয়েছিল। মুকেশ তার কণ্ঠে শুনলেন এই গান। মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে, মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে, মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে। সব চেনার আগে মনে হয় কিছু চিনি না রে, কে আপনার কে বাজে পর মোর মন লাগে না কাজে, সব চেনার আগে মনে হয় কিছু চিনি না রে, কে আপনার কে বাজে পর মোর মন লাগে না কাজে, কি না প্রাণ বিনা কেন মিছে সাধে, মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে। ভুলে যাওয়া ভুলে গেছে
অস্তাচলের পথের পাখিকে কেন যে পিছে ডাকে ভুলে যাওয়া ভুলে গেছে মন কেন মনে রাখে অস্তাচলের পথের পাখিকে কেন যে পিছে ডাকে সান্ত্বনা কিছু না আমার প্রেমের ভাবে মন মাথা সাত সকাল কেন কাঁদে ফিরে যাবো আবার একটু ইতিহাসের দিকে। এবারে ইতিহাসটা করুণ, যে করুণ বা বিষণ্ণতা থেকে সৃষ্টি হয়েছে এক অনন্য সাধারণ সঙ্গীতে। দুর্ভিক্ষের সময় কথা বলছি, যে দুর্ভিক্ষের সময় শরীর চৌধুরী একদিন দেখছেন রাস্তায় তখন গ্রাম থেকে হাজার হাজার মানুষ এসছেন, অনাহার কৃষ্ণ মানুষ শহরে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, ফ্যান দাও বলে আত্মচিৎকার করছেন। তো উনি দেখছেন গ্রীষ্মের দাবদাহ। সেই সময় উনি দেখছেন একটি 15-16 বছরের মেয়ে শীর্ণকায়, সেই মেয়েটি একটি ফ্যানের বাটি নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর ফ্যান চাইছে। সেই মেয়েটিকে দেখে সলিল চৌধুরীর সংবেদনশীল মনটা কিন্তু হঠাৎ জেগে উঠল এবং তার মনে হলো তিনি সেই মেয়েটিকে দেখছেন যাকে রবীন্দ্রনাথ ময়নাপাড়ার মাঠে কৃষ্ণকলি হিসেবে দেখেছেন। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এটি দেখছেন রবীন্দ্রনাথ, আর তাকে অনুসরণ করে সলিল চৌধুরী দেখছেন সেই কালো কৃষ্ণকলির যার কথা বলেছেন রবীন্দ্রনাথ, সেই রাস্তায় ফ্যানের পাটি হাতে ঘুরে বেড়াচ্ছে এবং সৃষ্টি হল সেই অসাধারণ গান। অসাধারণ এই জন্যই বলছি, এমন একজন সঙ্গীত শিল্পীকে দিয়ে উনি এই গানটা গাইয়েছিলেন, তিনি আপনারা সকলে পরিচিত। একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে তিনি পরবর্তীতে আমাদের নমস্য প্রণম্য। ভাবতে পারেন, বলতে পারেন? প্রশ্ন করিনি এতক্ষণ, এবার প্রশ্ন করছি। কেমন শুনছেন? একটু পরীক্ষা নেওয়া দরকার তো, বলুন। একদম ঠিক বলেছেন, প্রাইজ দেওয়ার নিয়ম লিখে দিতে পারবেন। ধন্যবাদ। তো সেই গানটির নাম সেই মেয়ে। রেকর্ডটি বেরিয়েছিল 1950 সালে HMV থেকে। এবং আরেকটু তথ্য সংযোজন করে দিই, 1995 সালে পরিণত সুচিতা মিত্র যখন আত্মজীবনী বেরোচ্ছে, যে কথা ওখানে লেখা হয়, উনি বলেছেন যদি ওই গানটাই আমি আজকে গাইতাম হয়তো আরো আরো ভালো গাইতে পারতাম, কারণ আজকে অভিজ্ঞতা, উপলব্ধি, অনুভূতি সেদিনকে আমার ততটা ছিল না। এটা হচ্ছে সুচিতা মিত্রের স্বীকারোক্তি, বড় শিল্পী তাই এই স্বীকারোক্তি। আর গানের কথা আমরা চলে যাব, শুনতে থাকুন। সেই মেয়ে, গানটি হলো সেই মেয়ে। দেখেছিলে শত আচল ঢেকে শীর্ণ দেহখানে শান্ত পায়ে পায়ে যেতে পারে কি জানি কি ধরে যাচ্ছে বুঝি ধরে জীবনের তরু থেকে তখন
জানে হয় কোথায় বা ঘর দিলাম কারণে হয়তো বা সেই মায়েরা পাড়ার মাঠে কালমে হয়তো বা স্বপ্নে ছবি সেই মেয়ে হয়তো বা সেই ময়না পাড়ার মাঠে কালমে হয়তো বা জীবন নদীর খনক যে ভাষা মহাকালের জ্বলন্ত জিজ্ঞাসা কেন কবির স্বপ্ন কুসুম বিফল হয়ে যাবে হয়তো তাকেই কৃষ্ণ কলি বলে কবিগুরু তুমি জেনেছিলে হয়তো তাকেই কৃষ্ণ কলি বলে কবিগুরু তুমি জেনেছিলে কল্পনাথের মাধুরীমার কুসুম কি হয় গেল তোরে হয়তো তাকেই কৃষ্ণ কলি বলে কবিগুরু তুমি হয়তো তাকে কৃষ্ণ কলি বলে কবি গুরু তুমি চিনেছিলে তার দুটি কালো রেল চোখে চোখে ডুবে দোষার দহন ভালকে তার দুটি কালো রেল চোখে চোখে ডুবে দোষার দহন ভালকে বাঁকা খুশি গুরু ধনুর কঙ্কালে আমি যে দেখেছি মরণ কঙ্কালে ফিরে ফেলে সহারে হয়তো বা সেই ময়না পাড়ার মাঠে কালমে হয়তো বা মেঘলা দিনে কবির স্বপ্নে ছবি সেই মেয়ে হয়তো বা আবার কোনদিন যদি তুমি তারে দেখো পথে বলো তারে তারে ময়না পাড়া থেকে খবর রাখে তারে কাছে সে যেন ফিরে যায় সেখানে কাছে রাখে রামা ফুল ফুটে আছে রামা বেরামায় কন্যার আশা কোশালির মাঝে মাঝে সোনালি ফসল কাটে করবি না সঙ্গে গানের বাসা কবি কবিতা তোমারি নতুন সামনে হবে কথায় কথা চারিপারে সে যেন ফিরে যায় আবার কোনদিন যদি তুমি তারে দেখো পথে বলো তারে তারে ময়না
দেখেছিলেন দুর্ভিক্ষের সময় গ্রামে এবং গঞ্জে দুর্ভিক্ষে পীড়িত মানুষের মৃতদেহ, এবং সেই যে হৃদয় দৃশ্য, সেটা তাকে ভীষণ নাড়া দিয়েছিল। উনি অনেক গ্রামে গ্রামে ঘুরেছেন, শহরে ঘুরেছেন, সেখানে দেখেছেন দুর্ভিক্ষ পীড়িত মানুষের মৃতদেহ, শবদেহ। তখন তিনি কোন একটা গ্রামে গিয়ে দেখছেন গ্রামটা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, কেউ নেই প্রায়। তো তখন তিনি যে গানটি করলেন, তার চরম মনোবেদনা যখন উপস্থিত হল, তিনি যে গানটি রচনা করছেন কালোজয়ী গান, সেই গানে উনি বলছেন, সেই গানের শেষ দুটি লাইনে আমার মনোবেদনার কথা উল্লেখ করেছি। আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের শাড়ি, যেন সেইখানে সে গায়ের বধূ আশা স্বপ্নের সমাধি। গান কোন এক গায়ের বধূ, কণ্ঠ দিয়েছেন প্রবাদ প্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, এবং এটি কলকাতা থেকে 1949 সালে প্রকাশিত হয়েছিল। শুনব কোন এক গায়ের বধূ। আচ্ছা, পেছন অব্দি আওয়াজ যাচ্ছে তো? কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো কোনো এক গায়ের মধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত, দেখা দিত ধানের শেষের ইশারাতে দিবা শেষে কিষান যখন আসত ফিরে। হিম আম কাঁঠালে পিড়িতে বসত তখন, সবখানি মন উজাড় করে দিত তারে কিষানি সেই কাহিনী শোনাই, শোনো ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গ্রামখানি কোন মায়া ভরে। শ্রান্ত জনে হাত ছানিতে ডাকত কাছে আদর করে সোহাগ ভরে। নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে, ঘুম পরিশে ঘুম পাড়াতো এসে কখন জাদু করে। ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে। নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে, ঘুম পরিশে ঘুম পাড়াতো এসে কখন জাদু করে। ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে। আকাশ বাতাসে শেখায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ। আকাশ বাতাসে শেখায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ। সেখানে 12 মাসে 13 পাবন, আষাঢ় শ্রাবণ কি বৈশাখে গায়ের বধুর শখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। হায়রে কখন এলো সমন অনাহারের বেশে দেশে কাহিনী শোনাই, শোনো কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই, শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে নয়।
জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় সে নয় জীবনের মধু মাসের কুসুম ছেড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো ডাকিনী যোগিনী এলো শত নাগিনী এলো পিশাচেরা এলো রে শত পাকে বাঁধিয়া নাচে কথা তা দিয়া নাচে কথা তা দিয়া নাচে রে কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ শত প্রাণ গেল রে কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ শত প্রাণ গেল রে মায়ার কুটিরে নীল রস লুটিরে মরুর রসনা এলো রে মায়ার কুটিরে নীল রস লুটিরে মরুর রসনা এলো রে ডাকিনী যোগিনী এলো শত নাগিনী এলো পিশাচেরা এলো রে হয় সেই মায়া ঘেরা সন্ধ্যা দেখে যেত কত বেশি গন্ধা হয় সেই মায়া ঘেরা সন্ধ্যা দেখে যেত কত বেশি গন্ধা হয় বধু সুন্দরী কোথায় তোমার সেই মধুর জীবন মধু সন্ধ্যা হয় সেই সোনা ভরা প্রান্তর সোনালি স্বপ্ন ভরা অন্তর হয় সেই সোনা ভরা প্রান্তর সোনালি স্বপ্ন ভরা অন্তর হয় সেই কিষানের জীবনের ব্যথার পাশান আমি বহিরে আজ যদি তুমি কোন গায়ে দেখো ভাঙা কুটিরেও শাড়ি আজ যদি তুমি কোন গায়ে দেখো ভাঙা কুটিরেও শাড়ি যেন সেইখানে সে গায়ের বধুর আশা স্বপনেরও সমাধি এরপরের গানে আমরা চলে যাচ্ছি সোজাসুজি গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনবেন না দিও না রজনী এখন বাকি কলম্বিয়া থেকে 1959 সালে এটি প্রকাশিত হয়েছিল এবং এই গানটি পরে আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে বিদায় জানাবার আগে এমন কিছু একটি অনুষ্ঠান আমরা রাখতে চাই যে আপনার বাড়িতে ফিরে গিয়ে যাতে আমাদের কথা মনে করেন অনুষ্ঠানের কথাটা মাথায় থাকে সেটি আমরা পরিবেশন করব একেবারে শেষের পর্যায়ে এই গানটি হয়ে যায় তারপরে আসছি
জীবনে মরণে ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে যেওলা রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি না যেওলা যে কথা বলিতে বাজে যে দেখা মরমে কাঁদে সে কথা বলিতে ওগোটা যে কথা বলিতে বাজে যে দেখা মরমে কাঁদে সে কথা বলিতে ওগোটা জীবনের জনি জনি সমাহিত হবে জীবনের জনি জনি সমাহিত হবে চাঁদের তরণী তুমি সুদূরে মিলাবে যেওলা রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি না যেওলা রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি না যেওলা গানের মধ্যে শুনতে পেলে এখনো কিছু দিতে বাকি, সেই বাকিটুকু দিয়েই আমরা ঋণ শোধ করব। আজকে শেষের যে অনুষ্ঠানটাতে আমরা যাব, আমরা একটা কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বেশি শ্রোতা নয়, প্রকৃত শ্রোতাই আমাদের কাম্য, এবং সেই কারণে আপনাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ। আমি আজকে যাদের জন্য এই অনুষ্ঠানগুলো আপনারা এত সুন্দরভাবে দেখতে পেলেন, আমাদের রেকর্ডিং এর যে কিউরেটর চন্দন চ্যাটার্জি, চন্দন একটু উঠে দাঁড়াও, একটু জোরে হোক, কারণ প্রচুর পরিশ্রম করে। আজকে রেকর্ডিংকে ও যেভাবে করে রেখেছে, মাঝে মাঝে আমার সঙ্গে একটু ঝগড়া করে, এছাড়া সব ঠিক আছে। আর যার জন্য আপনারা শব্দ প্রক্ষেপণ তো দেখলেন, লালটু। এরপরে আমি একজনকে আমার মঞ্চে ডেকে নেব, তরুণ প্রজন্মে যিনি এই যে অডিও ভিজুয়ালগুলো আপনারা দেখছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, এগুলো বানিয়ে দিয়েছেন শ্রী সাহেব মিত্র। মঞ্চে আর লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা, রেকর্ড রুম কি আমরা এমনি দেখতে পারি কখনো যদি আসে? অবশ্যই গান শুনতে পারবেন, দেখতে পারবেন, যে কথা বলছিলাম সাহেবকে আপনার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। স্বাভাবিকভাবে আপনারা সবাই করতালি দেবেন, হাততালি দেবেন। আমি কিন্তু বলছি আপনারা কেউ হাততালি দেবেন না, একজনও না, এখানে যারা আছেন তাদের প্রত্যেককে বলছি কেউ হাততালি দেবেন না। এটা হাসির কথা নয়, এই জন্যে আমি ওর হয়ে, ওর কাজ আমি জানি, ও আমায় কিভাবে সাহায্য করে এই অনুষ্ঠানগুলো করেছে। আমি চাই আপনারা মানে আমার অনুষ্ঠানটা খুব আত্মিক, যার জন্য আপনাদের আশীর্বাদ নিয়েও আরো এগিয়ে যায়। করতলি যখন আসবে তখন স্বাভাবিকভাবে আসবে। ধন্যবাদ সাহেব। একটা সময় তার যে স্পর্শ হয়েছিল, একদিকে সলিল চৌধুরী, তার সম্বন্ধে তার বলার কিছু নেই, আর এদিকে হেমন্ত মুখোপাধ্যায়। দুজন হলো, তিনজনটি হলেন কবি সুকান্ত ভট্টাচার্য। ওরা ধরে ফেলেছেন রানা। সেই রানাটি আপনাদের অডিও ভিজুয়ালে শোনাবো। তার আগে বলি, এই অডিও ভিজুয়ালটা শোনাবার জন্য এই গানের সঙ্গে আমরা চেষ্টা করেছিলাম নিত্যাচার্য শম্ভু ভট্টাচার্যের নাচ আপনাদের দেখাবো, কিন্তু
দুর্ভাগ্যক্রমে আর্কাইভও আমরা পাচ্ছি না, বঙ্গভবনও আমরা পাইনি। কিন্তু সৌম্য ভট্টাচার্যের একান্ত কাছে যিনি নৃত্যশিল্পী, আপনার সবাই চেনেন তাকে, কোহিনূর শিল্পী, এই গানটির সঙ্গে ওই নৃত্যশৈলীটি আমরা এবার অডিও হিসেবে দেখাবো এবং এই অনুষ্ঠান দিয়ে আপনাদের কাছে আমরা বিদায় নেব। কোনো গান আমার মনে হয় যে শোনা বলে তার জীবনের স্বপ্নের মতো কিছু গ্রামের জাগর করা, রাতের পর রাত, ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরে মোটা হয়ে সে পৌঁছে দেয় ঘুরে ঘুরে, কিন্তু তার খবর কি রাখে? রানার চলেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার জানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার জানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয়, রানার চলেছে বুঝি ভোর হয়, আরো জোরে হে রানার দুর্বার দুর্জয়,
দুটি হয় লাল পূর্ববন। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে নানার সবই হরিণের মতো যায়। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে নানার সবই হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবে পৌঁছে ভরে। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবে পৌঁছে ভরে। হাতে রং ঢং করে ঠং ঠং, জোনাকেরা দেয় আলো, মা ওই রানার এখনো রাতের কালো। হাতে রং ঢং করে ঠং ঠং, জোনাকেরা দেয় আলো, মা ওই রানার এখনো রাতের কালো। এমনি করি জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা খুবই তোরার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনীত রাত জাগে। রানার রানার এ বোঝা টানা, দিন কবে শেষ হবে। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, দিন কবে শেষ হবে। ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া। পিঠেতে টাকার বোঝা তবুয়ে, টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন পথে কত ভয়, তবুও নানার চোখে দস্যুর ভয়, তার ওঠে ভয় কখন সূর্য ওঠে। রাত নির্জন পথে কত ভয়, তবুও নানার চোখে দস্যুর ভয়, তার ওঠে ভয় কখন সূর্য ওঠে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে শোকে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে শোকে। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের প্রিয়। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। রানার রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের গাল। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের গাল। রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর। রানার 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 রানার।
বিদায় নেওয়ার পালা। অতএব